আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাও তো সবাই। বন্ধুর মতো বন্ধু হতে পারে কত। আর সবাই একটু শেয়ার করে দাও, সবাই একটু সবাইকে মেনশন করো ফ্রেন্ডদের। আর সবাই একটু শেয়ার করে দাও, সবাই একটু সবাইকে মেনশন করো ফ্রেন্ডদের। ওকে। আচ্ছা, কি অবস্থা সবার বলো তো। আচ্ছা, কি অবস্থা সবার বলো তো। বাকিরা কোথায়? এখনো কাউকে দেখছি না। হ্যাঁ, ফাইজ রাফি। আছি আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা তোমাদের? হ্যাঁ, বাকিরা ঘুমাচ্ছে না। আচ্ছা, তো দেখো আমরা শুরু করি। গত ক্লাসে তোমাদের সপ্তম অধ্যায়টা বাকি ছিল না? সপ্তম অধ্যায় তোমাদের হচ্ছে কি কিছু অংশ অর্ধেক অংশ বাকি ছিল। তাহলে আমরা সপ্তম অধ্যায় আজকে হচ্ছে বাকি অংশটুকু পড়বো, প্লাস হচ্ছে কি তোমাদের পঞ্চম অধ্যায়টা আমরা দেখবো। ওকে, তাহলে দেখো আমরা শুরু করি আমাদের। আচ্ছা, পঞ্চম অধ্যায় কি ছিল? আমাদের সপ্তম অধ্যায় হচ্ছে দ্বিতীয় অংশের নাম হচ্ছে কি সরকারের অঙ্গসমূহ এবং কি, যেমন আইন বিভাগ, শাসন বিভাগ এবং কি বিচার বিভাগ। তাহলে এই তিনটা বিভাগ নিয়ে কি মূলত সরকার কাঠামো কি গড়ে উঠেছে, বা এই তিনটা হচ্ছে কি সরকারের অঙ্গ সংগঠন। তাহলে তাহলে সরকারের মধ্যে কি তিনটা অংশ হচ্ছে, তিনটা অঙ্গ সংস্থান হচ্ছে, একটা আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। তাহলে আইন বিভাগের কাজ হচ্ছে কি আইন প্রণয়ন করা, তারপর কি আইন সংযোজন, পরিমার্জন বা পরিবর্ধন করা, তারপর সংবিধান প্রণয়ন এবং কি সংশোধন করা, তারপর কি সংসদীয় সরকারের ব্যবস্থা কি শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে এবং কি কিছু কিছু নির্বাচনমূলক কি কাজও করে থাকে। এগুলো হচ্ছে কি আইন বিভাগের কাজ। তারপর শাসন বিভাগের কাজ হচ্ছে কি শাসন বিভাগ কিছু কাজ করে, সেগুলো হচ্ছে কি আইন প্রয়োগ করে। তাহলে আইন বিভাগ যে আইনগুলো তৈরি করে, শাসন বিভাগ কি সে আইনগুলো প্রয়োগ করে। তারপর কি করে অভ্যন্তরীণ শাসন পরিচালনা করে এবং কি রাষ্ট্রপতি কর্তৃক কি আইনসভার অধিবেশন আহ্বান, তারপর কি স্থগিত কিংবা ভেঙে দেয়। এগুলো হচ্ছে কি শাসন বিভাগের কাজ। তারপর কি হচ্ছে রাষ্ট্রপতি কর্তৃক কি অধ্যাদেশ জারি এবং কি রাষ্ট্র প্রধানের সামরিক কার্যাবলী। তাহলে এগুলো হচ্ছে কি তোমার শাসন বিভাগের কাজ। তারপর বিচার বিভাগের কাজগুলো কি? বিচার কাজ পরিচালনা এবং আইন ভঙ্গকারীকে শাস্তি প্রদান করা, এগুলো হচ্ছে বিচার বিভাগের কাজ। তারপর কি সংবিধানের ব্যাখ্যা প্রদান। তাহলে এটা কিন্তু একটু কনফিউশন হয়ে থাকে যে সংবিধানের ব্যাখ্যা প্রদান কোন অঙ্গ সংস্থান করে থাকে। তোমাদের মনে হতে পারে কি এটা আইন বিভাগের কাজ, এটা আইন বিভাগের কাজ না, এটা হচ্ছে কি বিচার বিভাগের কাজ। তাহলে বিচার বিভাগের কাজ কি সংবিধানের ব্যাখ্যা প্রদান করা। তারপর হচ্ছে কি নাগরিকের অধিকার সংরক্ষণ। তারপর কি শাসন এবং আইন বিভাগকে আইনি পরামর্শ প্রদান। তাহলে এই যে শাসন বিভাগ এবং আইন বিভাগ আছে, এদেরকে কি করে বিচার বিভাগ কিছু পরামর্শ প্রদান করে এবং কি তদন্তমূলক কাজ করে। তাহলে এগুলো ছিল কি মূলত আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগের বেশ কিছু কার্যক্রম। তাহলে আমরা একটু বিস্তারিত দেখি আইনসভা। তাহলে আইনসভা বলতে আমরা কি বুঝতে পারি? হ্যাঁ, এক কেন্দ্রিক সরকার ব্যবস্থা। সমস্যা নাই, বুঝাই দিব, টেনশন নেই। আচ্ছা দেখো, তাহলে তোমার এক কেন্দ্রিকটা আগে বুঝাই দিয়ে আসি। দেখো ওকে, আচ্ছা
এককেন্দ্রিক সরকার তোমাদের একদম সহজ কথায় যেটাকে বোঝা যায় সেটা হচ্ছে কি, যে সকল কার্যক্রম কি কেন্দ্রীয় ভাবে পরিচালিত হয়। যেমন কি বাংলাদেশ, তাহলে বাংলাদেশ হচ্ছে কি এক কেন্দ্রিক সরকার ব্যবস্থা। এটাকে কেন এক কেন্দ্রিক সরকার ব্যবস্থা বলা হচ্ছে? কারণ হচ্ছে এখানে কি সবকিছু কি কেন্দ্র থেকে, অর্থাৎ কি তোমার হচ্ছে আইনসভা থেকে পরিচালিত হয়। তার মানে কি সবকিছু হচ্ছে একটা নির্দিষ্ট কেন্দ্র থেকে পরিচালিত হয়। কিন্তু তুমি যদি খেয়াল করো পার্শ্ববর্তী দেশ ভারতের কথা, সেখানে কি হচ্ছে দুইটা অংশে বিভক্ত। একটা হচ্ছে কি কেন্দ্রীয় সভা, একটা হচ্ছে কি উচ্চ সভা, একটা হচ্ছে নিম্ন সভা, বা যেটাকে কি বলা হচ্ছে প্রদেশ বলা হচ্ছে। কারণ কি ভারত হচ্ছে অনেক বড় একটা দেশ, সেখানে কি শুধু কেন্দ্র থেকে কি প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। সেজন্য কি করতে হয়, সেখানে 28টা কি প্রদেশের জন্য 28টা কি প্রদেশের 28টা প্রধান আছে এবং কি একটা কেন্দ্র আছে, সেটা কি নরেন্দ্র মোদী হচ্ছে কি সেই কেন্দ্রের প্রধান। তাহলে এটা হচ্ছে কি তোমার হচ্ছে যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থা। কিন্তু বাংলাদেশে কি, বাংলাদেশ হচ্ছে এক কেন্দ্রিক সরকার ব্যবস্থা। এখানে কি সবকিছু কেন্দ্র থেকে পরিচালিত হয়, এখানে কি কোনো স্থানীয়ভাবে কি কোনো প্রশাসনিক কাঠামো নেই। এই জন্য এটাকে বলা হচ্ছে এক কেন্দ্রিক সরকার ব্যবস্থা। আশা করি বুঝতে পারছো। ওকে, হ্যাঁ ক্লিয়ার। ওকে ওকে, আব্দুল আল মামুন, ওয়ালাইকুম আসসালাম। লেট হয়ে গেছে না, কি করবা, লেট করছো, দেরি হয়ে গেছে। ওকে, সমস্যা নেই। আচ্ছা তাহলে চল, হ্যাঁ রুবাবা, এটা হচ্ছে সপ্তম অধ্যায়ের পার্ট 2। গত ক্লাসে পার্ট 1 নিয়েছিলাম, অর্ধেক পড়ানো হয়েছিল। আজকে বাকি অংশটুকু পড়াবো, প্লাস হচ্ছে তোমাদের প্রথম পত্র পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে দেখো আইনসভা, তাহলে সরকারের যে বিভাগকে আইন প্রণয়ন করে পরিবর্তন সংশোধন করে তাকে কি বলা হচ্ছে, আইন বিভাগ বলা হচ্ছে। এগুলো সবাই তোমরা পড়াশোনা করছো, এগুলো সবাই জানো। জাস্ট আমি শুধু তোমাদের একটু কি করে দিই, একটু রিভিশন দিয়ে দিচ্ছি। তাহলে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে বিশেষ করে সংসদীয় গণতান্ত্রিক আইনসভার গুরুত্ব অপরিসীম। তাহলে আইনসভা কাদের জন্য গুরুত্বপূর্ণ, যে দেশগুলোতে কি গণতন্ত্র প্রতিষ্ঠিত আছে। তাহলে বাংলাদেশে যেহেতু গণতন্ত্র প্রতিষ্ঠিত আছে, তাহলে কি বাংলাদেশের জন্য এই আইনসভার কি গুরুত্ব আছে। তাহলে আইনসভা প্রণীত আইনকে কি বাস্তবায়িত করার জন্য কি শাসন বিভাগ এবং বিচার বিভাগের প্রয়োজনীয়তা দেখা দেয়। তাহলে আইন বিভাগের আইনগুলো বাস্তবায়ন করার জন্য কাদের প্রয়োজন, শাসন বিভাগকে প্রয়োজন এবং হচ্ছে কি বিচার বিভাগকে প্রয়োজন আছে। তাহলে এই হচ্ছে অবস্থা। তাহলে এখন দেখো আইনসভার সংগঠন, তাহলে আইনসভা সংগঠন কিভাবে হতে পারে, এটাকে দেখো। একটা হচ্ছে কি এক কক্ষ বিশিষ্ট হতে পারে, আবার কি দ্বিকক্ষ বিশিষ্ট হতে পারে। কিন্তু বাংলাদেশে কি, বাংলাদেশ হচ্ছে এক কক্ষ বিশিষ্ট। তাহলে বাংলাদেশ হচ্ছে কি এক কক্ষ বিশিষ্ট, বাংলাদেশে এক কক্ষ বিশিষ্ট আইনসভা প্রচলিত আছে। আর দ্বিকক্ষ কোথায় আছে, দ্বিকক্ষ আছে যেমন ভারত, তারপর হচ্ছে কি কানাডা। তাহলে এই দেশগুলোতে হচ্ছে দুই কক্ষ বিশিষ্ট আইনসভা আছে। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে এই দেশগুলোতে, তাহলে বাংলাদেশ হচ্ছে কি, বাংলাদেশ হচ্ছে এক কক্ষ বিশিষ্ট আইনসভা। হ্যাঁ, অধ্যায়ের নাম কি, আচ্ছা অধ্যায়ের নাম নেবে তোমার হচ্ছে বাংলাদেশের সরকার ব্যবস্থা এবং কি প্রশাসনিক কাঠামো। হ্যাঁ সরকার কাঠামো, ঠিক আছে, কথা ক্লিয়ার না? হ্যাঁ সরকার কাঠামো, ঠিক আছে, কথা ক্লিয়ার না? আচ্ছা, আজকে মানে একটু মাইক্রোফোনটা মেবি একটু প্রবলেম করছে। ওকে দেখো, তাহলে একক বিশিষ্ট কি সদস্যগণ কি নির্বাচিত হন, কি সংসদ সদস্যগণ কি নির্বাচিত হন। কিন্তু দ্বিকক্ষ বিশিষ্টতে দেখো, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাতে দুইটা অংশ আছে, একটা হচ্ছে কি নিম্ন কক্ষ আর একটা হচ্ছে কি উচ্চ কক্ষ। তাহলে নিম্ন কক্ষ কোনটা, সদস্যগণ কি প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে কি নির্বাচিত হয়, যেটা নিম্ন কক্ষ। যেমন কি ভারতে যেরকম প্রদেশগুলো আছে, প্রদেশগুলো হচ্ছে কি নিম্ন কক্ষ। এখানে কি সরাসরি ভোটের মাধ্যমে কিছু প্রতিনিধি নির্বাচিত হয়। কিন্তু উচ্চকক্ষ কি সদস্যগণ উচ্চকক্ষে আসেন কেমন, উত্তরাধিকার সূত্রে কিংবা মনোনয়নের মাধ্যমে কিংবা প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে অথবা কি পরোক্ষ নির্বাচনের মাধ্যমে। তাহলে এই চারটার যে কোনো একটা ভাবে কি আসতে পারে।
তাহলে এই ছিল কি নিম্নকক্ষ এবং উচ্চকক্ষের অবস্থা। তারপর দেখো এককেন্দ্রিক এবং যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থায় কি আইনসভার সংগঠন। তাহলে এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় ওকে ক্লিয়ার না, ঠিক আছে। তাহলে এককেন্দ্রিক এবং যুক্তরাষ্ট্র ব্যবস্থাকে আইনসভার সংগঠন, তাহলে গ্রেট ব্রিটেন ছাড়াও কি পৃথিবীর অন্যতম এককেন্দ্রিক শাসন ব্যবস্থাকে সাধারণত এক কক্ষ বিশিষ্ট আইনসভা লক্ষ্য করা যায়। তাহলে গ্রেট ব্রিটেনেও কিন্তু এক কক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে। এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় কি এক কক্ষ বিশিষ্ট আইনসভা কি ভালো? তাহলে এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় এক কক্ষ বিশিষ্ট আইনসভা ভালো, যেমন কি বাংলাদেশে এককেন্দ্রিক সরকার এবং কি এক কক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে। কেননা কোনো প্রদেশ বা অঞ্চল এবং কি এলাকার স্বার্থ সংরক্ষণের জন্য কি আইনসভার আলাদা কি কোনো কক্ষের প্রয়োজন নেই। তাহলে যেহেতু বাংলাদেশে কোনো প্রদেশ নেই, তাহলে কি বাংলাদেশের জন্য বা ছোট দেশগুলোর জন্য কি এক কক্ষ বিশিষ্ট কিংবা এক কেন্দ্রিক সরকার ব্যবস্থা কি ভালো। ওকে, তাহলে সংসদীয় এবং কি রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা কি আইনসভার সংগঠন। তাহলে এখানে দেখো সংসদীয় বলতে কি, যেখানে কি যেমন বাংলাদেশ হচ্ছে কি সংসদীয় পদ্ধতির সরকার, কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা কি হচ্ছে আমেরিকার যুক্তরাষ্ট্রের সঙ্গে পৃথিবীর অনেক রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় কি যেমন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে, তেমনই কি এরূপ অনেক রাষ্ট্রে কি এক কক্ষ বিশিষ্ট আইনসভাও রয়েছে। তবে রাষ্ট্রপতি শাসিত শাসন প্রচলিত রয়েছে এবং এর পাশাপাশি সেখানে কি যদি যুক্তরাষ্ট্রের ব্যবস্থা প্রচলিত থাকে তবে কি দুই কক্ষ বিশিষ্ট আইনসভা রাখা ভালো বলে কি অনেকে মনে করেন। এটা কি একটা সাধারণ ধারণা যে এটা হলে হয়তো কি ভালো হতে পারে। তাহলে এটা কি আলাদা আলাদা কি দেশ অনুযায়ী বিভিন্নভাবে আলাদা হয়ে থাকে। তাহলে সমাজতান্ত্রিক ব্যবস্থা কি আইনসভার সংগঠন। তাহলে সমাজতান্ত্রিক ব্যবস্থা কোনগুলো, যে দেশগুলোতে কি সবকিছু মালিককে সরকার থাকবে, তাহলে এখানে কোনো ব্যক্তি মালিকানা থাকে না, সেটা হচ্ছে কি তোমার সমাজতান্ত্রিক ব্যবস্থা। তাহলে পৃথিবীর সব তাহলে দেখো তাহলে পৃথিবীর প্রায় কি সব সমাজতান্ত্রিক রাষ্ট্রে কি বর্তমানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে। তাহলে যে দেশগুলো সমাজতান্ত্রিক দেশ সেগুলোতে কি প্রায় দেশগুলোতে কি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে। অনেকে মনে করেন কি সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোকে যদি আয়তনে বিশাল হয় তো বহুজাতি এবং গোষ্ঠী নিয়ে যদি এরূপ রাষ্ট্র গড়ে ওঠে তাহলে কি তাদের সকলের আঞ্চলিক স্বার্থ সংরক্ষণের জন্য কি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা থাকা বাঞ্ছনীয়। তাহলে এটা হচ্ছে একটা ধারণা করা, কারণ কি যে দেশগুলো অনেক বড় সেই দেশগুলোতে কি হচ্ছে প্রদেশগুলোতে শাসন করার জন্য প্রদেশগুলোর সমস্যাগুলো দেখার জন্য কি প্রদেশ অনুযায়ী কিছু প্রতিনিধি দরকার হয়। কারণ কি শুধু কেন্দ্র থেকে কি সে অঞ্চলগুলোতে কিংবা সে আঞ্চলিক এলাকাগুলোতে কি প্রশাসনিক কাঠামো প্রচলন কি তোমার চালানো সম্ভব হয় না, জন্য কি সেখানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা জরুরি। ওকে, তাহলে একনায়কতন্ত্র এবং কি সামরিকতান্ত্রিক আইনসভার প্রকৃতি। তাহলে এগুলো তোমরা দেখলে বুঝতে পারবে যে একনায়কতন্ত্র এবং সামরিকতন্ত্র কি একই মধ্যে কি এপিক হবে। তাহলে উভয় ব্যবস্থা কি গণতন্ত্র বিরোধী এবং কি স্বৈরতান্ত্রিক উভয় ব্যবস্থায় কি আইনসভার গুরুত্বহীন। তাহলে এই জিনিসগুলোতে কি আইনসভার গুরুত্বহীন। তাহলে একনায়কতন্ত্র এবং কি সামরিকতন্ত্রে কি এই যে সংসদীয় পদ্ধতির সরকার কি এটা হচ্ছে কি হচ্ছে এক কক্ষ বিশিষ্ট আইনসভা কি গুরুত্বহীন। তাহলে এটা গুরুত্ব নাই এখানে। ওকে, আমরা বুঝতে পারলাম। এখন দেখো আইনসভার কি ক্ষমতা বা কার্যাবলী। তাহলে আইনসভার কিছু কি কার্যাবলী কিছু ক্ষমতা আছে। তাহলে সেগুলো দেখো আইনসভার কার্যাবলী, একটা কি প্রত্যক্ষ কার্যাবলী আরেকটা কি পরোক্ষ কার্যাবলী। তাহলে প্রত্যক্ষ কার্যাবলীগুলো কি কি আমি একটু দেখি। তাহলে এখানে কি আইন প্রণয়ন কি সংশোধন করা হয়, তারপরে কি শাসন বিভাগকে নিয়ন্ত্রণ নির্বাচনমূলক, তারপরে কি সংবিধানের কি ব্যাখ্যা প্রদান করা হয়, জাতীয় অর্থ নিয়ন্ত্রণ তদারক, তারপরে কি বিচার সংক্রান্ত আপোষমূলক, তারপরে কি বিতর্ক বা আলোচনার মাধ্যমে কি জনমত গঠন এবং কি সংযোগ সাধন এবং কি তদন্ত বা অনুসন্ধান। এগুলো হচ্ছে কি প্রত্যক্ষ কার্যাবলী যেগুলো কি করতে বাধ্য থাকে আইনসভা কি যেগুলো করতে বাধ্য। কিন্তু পরোক্ষ কার্যাবলী কোনগুলো, বৈধকরণ, তারপরে কি সামাজিকীকরণ, রাজনৈতিক অংশগ্রহণ, তারপরে কি রাজনৈতিক নিয়োগ, রাজনৈতিক মতৈক্য সৃষ্টি, তারপরে কি রাজনৈতিক বিরোধ দূরীকরণ। এই জিনিসগুলো কি পরোক্ষ কার্যাবলী। এগুলো করলে ইচ্ছা করলে করতে পারে কিংবা কি ইচ্ছা না করলে করতে নাও পারে, এখানে কি কোনো বাধ্যবাধকতা নেই। ওকে, তাহলে এখন দেখো তারপর আমরা শাসন বিভাগে চলে যাই। তাহলে শাসন বিভাগ কোনটা, তাহলে রাষ্ট্রের শাসন কার্য পরিচালনার কি দায়িত্ব যে বিভাগের উপর ন্যস্ত থাকে তাকে কি বলা হচ্ছে শাসন বিভাগ বলা হচ্ছে। তাহলে আইন বিভাগ করতে কি প্রণীত আইনকে বাস্তবে প্রয়োগ করা কি শাসন বিভাগের কাজ। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে আইন বিভাগ যে আইনগুলো কি করে তৈরি করে কিংবা কি প্রস্তুত করে সেগুলোকে কি বাস্তবায়ন করার জন্য এই শাসন বিভাগ কাজ করে। তাহলে শাসন বিভাগের কাজ কি আইন বিভাগের আইনগুলোকে বাস্তবায়ন করা। তার ব্যাপক অর্থ আমরা কি বলতে পারি, শাসন বিভাগ বলতে কি রাষ্ট্রের প্রধান পরিচালক থেকে শুরু করে প্রশাসনিক কাজে নিয়োজিত সাধারণ কর্মচারী পর্যন্ত কি সকলকে বোঝায়। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে রাষ্ট্রের প্রধান পরিচালক থেকে শুরু করে কি হচ্ছে প্রশাসনিক কাজে নিয়োজিত সাধারণ কর্মচারী পর্যন্ত কি সকলকে বোঝাচ্ছে।
হ্যাঁ, নিম্ন কক্ষগুলো প্রদেশে ইউজ করা হয়, কিন্তু সংকীর্ণ অর্থে কি শাসন বিভাগ বলতে কি রাষ্ট্রের প্রধান কর্মকর্তাকে এবং তার মন্ত্রী পরিষদকে বোঝায়। ওকে, কিছু কিছু ক্ষেত্রে প্রদেশকে বোঝায়, আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আলাদা হয়ে থাকে নিম্ন কক্ষগুলো। বুঝতে পারছো? এটা দেশ অনুযায়ী একটু আলাদা হয়ে থাকে। তাহলে দেখো, শাসন বিভাগের কাজগুলো একটা কি রাজনৈতিক অংশ, আর একটা কি অরাজনৈতিক অংশ। তাহলে রাজনৈতিক অংশগুলো কি কি? যেমন কি রাষ্ট্রপ্রধান থাকে, সরকার প্রধান থাকে, প্রধানমন্ত্রী থাকবে, মন্ত্রিসভা সদস্যগণ, তারপরে কি রাষ্ট্রপতি এবং কি প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ। তারপরে কি হবে, রাষ্ট্র শাসন নীতির কি নির্ধারণ করে। তাহলে এগুলো হচ্ছে রাজনৈতিক অংশ। কিন্তু অরাজনৈতিক অংশে কে কে থাকে? তারা হচ্ছে আমলা, তারপরে কি সরকারি কর্মকর্তা কর্মচারী, রাষ্ট্রের শাসন নীতি এবং আইন বলবৎকরণ করেন। তাহলে এই তারা হচ্ছে কি দুইটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে কি রাজনৈতিক অংশ কিছু থাকবে এবং কি কিছু অরাজনৈতিক অংশ থাকবে। এই জিনিসগুলো কি রাজনৈতিক ভাবে চলে আসে, মানে কি যে সরকার আসে সেই সরকারের জিনিসগুলো কি এখানে প্রতিষ্ঠিত হয়, কিন্তু সরকারের বাইরে যে জিনিসগুলো থাকে সেগুলো পদগুলো এখানে আছে, যেমন কি আমলা, সরকারি কর্মচারী, কর্মকর্তাগণ, এগুলো হচ্ছে অরাজনৈতিক অংশ। তাহলে শাসন বিভাগের এই দুইটা অংশ আমরা দেখতে পাই। এখন দেখো শাসন বিভাগ, তাহলে শাসন কার্য পরিচালনার দায়িত্ব যে, আচ্ছা এটা তো আমরা দেখলাম। আচ্ছা, পৃথিবীতে সব রাষ্ট্রের শাসন বিভাগের সংগঠন একরূপ নয়, এই সম্পর্কে কিছু নিম্ন আলোচনা করা। তাহলে পৃথিবীর সকল রাষ্ট্রে কি শাসন বিভাগ কি একরকম নয়, তাহলে আলাদা আছে। তাহলে সেগুলো কি? একটা দেখো নামমাত্র বা প্রকৃত শাসন, সেটা আবার কি দেখো অনেক রাষ্ট্র রয়েছে যেখানে কি রাষ্ট্রপ্রধানকে নামে মাত্র শাসক, কিন্তু ব্রিটিশ রাজা বা রানী, জাপানের রাজা, তারপর কি ভারত বা বাংলাদেশের রাষ্ট্রপতি হলেন কি এরূপ নামমাত্র শাসক। তাহলে দেখো খেয়াল করো, বাংলাদেশের যে রাষ্ট্রপতি থাকে সে রাষ্ট্রপতিকে নামে মাত্র আছে, কিন্তু তার কি কোনো কাজ নেই, তিনি কি প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া কি কোনো কিছু করতে পারে না, তার হাতে কি কোনো ক্ষমতা নেই। তাহলে এর জন্য বলা হচ্ছে কি কিছু কিছু রাষ্ট্রে কি এই রাষ্ট্রপতি নামে মাত্র শাসক, এটা বলা হচ্ছে। তাহলে রাজত্ব করেন কি এদের নামে কি দেশ শাসিত হয়, তাহলে তবে এরা কি দেশ শাসন করেন না, কিন্তু কি এইসব রাষ্ট্রকে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কি মন্ত্রিসভার হাতে কি প্রকৃত শাসন ক্ষমতা ন্যস্ত থাকে। তাহলে এর সবচেয়ে ভালো উদাহরণ কি বাংলাদেশ, যে এখানে কি সকল কার্যক্রম পরিচালিত হয় কিসের মাধ্যমে? প্রধানমন্ত্রী বা তার মন্ত্রী পরিষদের মাধ্যমে। তারপরে কি হচ্ছে নিয়মতান্ত্রিক, রাজতান্ত্রিক এবং কি ধর্মতান্ত্রিক শাসন। সেটা কি দেখো, যেসব রাষ্ট্রে কি সংসদীয় সরকার ব্যবস্থা প্রচলিত রয়েছে, আবার কি সীমিত ক্ষমতা সম্পন্ন কি রাজতন্ত্র রাখা হয়েছে, সেসব দেশের জন্য কি প্রধান শাসক হচ্ছেন কি নিয়মতান্ত্রিক শাসক। এদের নামে কি রাষ্ট্রের শাসন কি পরিচালিত হলো কি এরা প্রকৃত শাসক নয়। তাহলে কি তাদের ক্ষমতা এবং পদমর্যাদা কি সাংবিধানিক এবং আইনানুগ, কিন্তু ব্রিটিশ রাজা, রানী, জাপানের রাজা, ভারত বা বাংলাদেশের রাষ্ট্রপতি হলেন কি নিয়মতান্ত্রিক শাসক। তাহলে এদের কি নিয়ম মানে কি সংবিধানে এদের পদ আছে, কার্যক্রম আছে, কিন্তু কি বাস্তবে এদের কোনো কি কাজ নেই, এদের বলা হচ্ছে। তাহলে গ্রেট ব্রিটেন, জাপান সহ বেশ কিছু রাষ্ট্রকে গণতন্ত্র প্রতিষ্ঠা হলো কি রাজতন্ত্রকে কি বহাল রাখা হয়েছে। ওকে, বুঝতে পারছি। তারপরে কি ধর্মতান্ত্রিক শাসন, সেখানে কি মধ্যযুগে কি ধর্মের ছিল কি অপ্রতিহত কি প্রাধান্য, ধর্মগুরু বা ধর্মীয় প্রধান কি মানুষের ইহজাগতিক এবং কি পারলৌকিক উভয় জীবনে কি নিয়ন্ত্রণ করতেন। রাজা বাদশাহগণ ছিলেন কি তাদের অনুগত, কিন্তু কি গণতন্ত্রের বিকাশের ফলে কি ধর্মতান্ত্রিক রাষ্ট্রের কি সেদিন আর নেই। যেমন কি ভ্যাটিকান সিটির মতো কি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান কি একাধারে প্রধান শাসক এবং কি প্রধান ধর্মীয় গুরু। তারপর কি ইরানে অবশ্যই কি ধর্মতান্ত্রিক প্রধান কি সরাসরি রাষ্ট্রপ্রধান নন। তাহলে এটা কি দেশ অনুযায়ী এই জিনিসগুলো একটু আলাদা হয়ে থাকে। ওকে, সংসদীয় বা কি রাষ্ট্রপতি শাসিত রাষ্ট্রের কি শাসক। তাহলে সংসদীয় সরকার ব্যবস্থা কি রাষ্ট্রপ্রধান কি নামমাত্র শাসক এবং কি প্রকৃত শাসক হলে কে প্রধানমন্ত্রী। তাহলে প্রকৃত শাসক হচ্ছে কি প্রধানমন্ত্রী সংসদীয় পদ্ধতিতে। তাহলে এটা তো বুঝতে পারলাম, এগুলো কিছু নাই। তারপর কি একক বা সমষ্টিগত শাসক, সেটা কি দেখো শাসন বিভাগ কি যখন এক ব্যক্তির নির্দেশ বা কি নিয়ন্ত্রণে পরিচালিত হয় তখন তাকে কি এক পরিচালক বা শাসক বলা হয়। তাহলে শাসন বিভাগ যেমন কি এক ব্যক্তির নির্দেশ বা নিয়ন্ত্রণে পরিচালিত হয়, যেমন কি আমেরিকা যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া প্রভৃতি রাষ্ট্রে কি শাসকগণ হলেন কি একক শাসক। তাহলে এই উদাহরণগুলো মনে রাখবো যে কোন কোন দেশে এই জিনিসগুলো আছে। ওকে, তাহলে দেখো তারপরে কি সমাজতন্ত্র, একনায়কতন্ত্র এবং কি সামরিকতন্ত্র কি শাসন বিভাগের সংগঠন। তাহলে সমাজতান্ত্রিক রাষ্ট্রে কি একদলীয় বা সর্বাত্মক শাসন পরিচালিত আছে। এরূপ রাষ্ট্রে কি কমিউনিস্ট পার্টির কি প্রধানের হাতে কি সর্বময় ক্ষমতা থাকে। এরূপ রাষ্ট্রে কি রাষ্ট্রপ্রধান এবং কি প্রধানমন্ত্রী কি কমিউনিস্ট পার্টির প্রভাবশালী নেতা। আবার লেনিন, তারপরে কি স্টালিনের সময় কি হয়েছিল, তারাই ছিলেন কি সোভিয়েত ইউনিয়নের একক শাসক। তাহলে এগুলো হচ্ছে কি তার উদাহরণ, এগুলো একটু পড়লে তোমরা বুঝতে পারবে, এখানে কোনো কনফিউশন নেই। তাহলে এগুলো ছিল কি একটু ভাগ ছিল।
এখন দেখো শাসন বিভাগের ক্ষমতা এবং কার্যাবলী কি কি কাজ করে সেগুলো একটু দেখো, আমরা একটু দেখি কি করে। অভ্যন্তরীণ শাসন পরিচালনা হচ্ছে কি শাসন বিভাগের কার্যাবলী, তারপর কি পররাষ্ট্র বিষয়ে কাজ করে, তারপর কি সামরিক বিষয়ে কাজ করবে, তারপর কি অর্থ সংক্রান্ত আইন প্রণয়ন বা অধ্যাদেশ জারি, তারপরে কি বিচারক নিয়োগ এবং কি দণ্ডপ্রাপ্ত ব্যক্তির কি দণ্ড হ্রাস বা ক্ষমতা প্রদর্শন, আর কি করতে পারে জনকল্যাণমূলক কাজ সম্পাদন। তাহলে মোটামুটি এই 7 ধরনের কাজকে শাসন বিভাগ করে থাকে। এখন দেখো বিচার বিভাগ, তাহলে বিচার বিভাগে আমরা একটু দেখি সরকারের যে বিভাগকে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আইন ভঙ্গকারীকে শাস্তি প্রদান করে তাকে কি বলা হচ্ছে, তাকে বলা হচ্ছে বিচার বিভাগ বলা হচ্ছে। তাহলে সিজউইক এর মতে কি বিচার বিভাগ হচ্ছে কি সেই বিভাগ যাকে আইনের ব্যাখ্যা বা প্রয়োগ করে। তাহলে তাহলে উনি কি বললেন, যে বিভাগকে আইনের প্রয়োগ এবং ব্যাখ্যা প্রদান করে তাকে কি বলা হচ্ছে, বিচার বিভাগ বলা হচ্ছে। তাহলে দেখো ওকে, এখন বিচার বিভাগের সংগঠন সেগুলো কি নিম্ন আদালত এবং অপরাধের প্রকৃতি অনুযায়ী নিম্ন আদালতকে 2 ভাগে বিভক্ত। তাহলে নিম্ন আদালতকে কি 2 ভাগে বিভক্ত করা হচ্ছে, একটা হচ্ছে কি ফৌজদারি আদালত, আরেকটা কি দেওয়ানি আদালত। তাহলে ফৌজদারি আদালতে কি অপরাধ সংক্রান্ত বিবাদের বিচার হয়। প্রশ্ন আসতে পারে যে ফৌজদারি আদালতের কাজ কি, তাহলে এখানে কাজ হচ্ছে কি ফৌজদারি আদালতে কি অপরাধ সংক্রান্ত বিচার করা হয়। তাহলে অপরাধ সংক্রান্ত বিচার কি বিচার করা হচ্ছে এই কি তোমার হচ্ছে ফৌজদারি আদালতের কাজ। আর দেওয়ানি আদালতের কাজ কি সম্পত্তি সংক্রান্ত বিবাদ। তাহলে জমি জমা নিয়ে কিংবা সম্পদ নিয়ে যে বিচারগুলো করে সেগুলো হচ্ছে কি দেওয়ানি আইন, দেওয়ানি আদালত। আর যারা অপরাধ সংক্রান্ত বিবাদের কি করে বিচার করে সেগুলো তারা হচ্ছে কি তারা হচ্ছে ফৌজদারি আদালত। আচ্ছা অধ্যাদেশ বোঝো না, অধ্যাদেশ হচ্ছে মনে করো যে বহির্বিশ্ব থেকে কি তোমার দেশে আক্রমণ করলো, এই সময়টাতে কি করতে হবে, একটা সরাসরি কি একটা যুদ্ধের জন্য একটা প্রস্তুতি নিতে হবে কিংবা কি ওই শত্রুকে আক্রমণ করতে হবে। এই আক্রমণ করার জন্য যখন কি করা হয়, বিচার বিভাগ থেকে তোমার হচ্ছে শাসন বিভাগ থেকে একটা অনুমতি দেওয়া হয় রাষ্ট্রপতির মাধ্যমে যে না তোমরা কি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো, এটাকে বলা হচ্ছে অধ্যাদেশ বলা হয়। মানে কি সরাসরি একটা সিদ্ধান্ত জানিয়ে দেয়, এটা হচ্ছে অধ্যাদেশ। মানে কি জরুরি অবস্থায় কোনো সিদ্ধান্ত প্রকাশ করা বা সিদ্ধান্ত জানিয়ে দেয়, এটা হচ্ছে অধ্যাদেশ। যেটা অধ্যাদেশ জারি করতে পারে একমাত্র হচ্ছে কি রাষ্ট্রপতি, শুধু রাষ্ট্রপতির ক্ষমতা আছে এই অধ্যাদেশটা জারি করার। ওকে, তারপর হচ্ছে দেখো জেলা জজের আদালত বা মাধ্যমিক স্তরের আদালত, সেগুলো কি মাধ্যমিক স্তরের আদালত হলো কি দেওয়ানি মামলার জন্য কি জেলা জজের কি আদালত, এবং ফৌজদারি মামলা নিষ্পত্তির জন্য কি দায়রা বা সেশন জজ আদালত। তাহলে এটা পায়রা আর এটা দায়রা, দায়রা এটা একটু ঠিক করে নিও, দায়রা ঠিক করে নিও। তাহলে এটা হচ্ছে কি জেলা জজের কার্যাবলী। উচ্চ আদালতের কাজ কি সুপ্রিম কোর্ট কি বাংলাদেশের সর্বোচ্চ আদালত, যেটা কি এই যে তোমার হচ্ছে সুপ্রিম কোর্টটা কোথায়, তোমার রমনা পার্কের পাশে, একদম রমনা পার্কের পাশে, আমাদের ক্যাম্পাস থেকে মাত্র 7-8 মিনিট সময় লাগে যাইতে, বুঝছো। তাহলে উচ্চ আদালত কি সুপ্রিম কোর্ট হচ্ছে কি বাংলাদেশের সর্বোচ্চ আদালত। আর আমার হচ্ছে আরেকটা মজার বিষয় সেটা হচ্ছে সুপ্রিম কোর্টটা বুঝতে একদম হচ্ছে আমার হল থেকে সরাসরি দেখা যায় যে সুপ্রিম কোর্ট কোনটা, আমার হলে ছাদে দাঁড়ালে দেখা যায়। আচ্ছা এই আদালত কি আপিল বিভাগ এবং কি হাইকোর্ট বিভাগ নিয়ে কি গঠিত। তাহলে সুপ্রিম কোর্টের কয়টা বিভাগ আছে, 2টা, একটা হচ্ছে আপিল বিভাগ আরেকটা হচ্ছে কি আরেকটা হচ্ছে হাইকোর্ট বিভাগ, এই 2টা বিভাগ নিয়ে গঠিত। প্রধান বিচারপতি এবং কি আপিল বিভাগে কি নিযুক্ত বিচারকগণ কি আপিল বিভাগে আসন গ্রহণ করেন। তাহলে এই ছিল অবস্থা, এগুলো তোমরা পড়লে বুঝতে পারবে। এই ছিল কি উচ্চ আদালতের কার্যাবলী। ওকে, তাহলে বিচারক নিয়োগের পদ্ধতি, তাহলে কিভাবে বিচারক নিয়োগ করা হয়, আদালতের বিচারক নিয়োগ হয় কিভাবে, সেগুলো দেখো 3টা পদ্ধতি আছে। সেগুলো কি কি, একটা হচ্ছে কি জনগণ বা নির্বাচক মন্ডলী কি কর্তৃক নির্বাচন, তাহলে জনগণ বা নির্বাচক মন্ডলী দ্বারা কি নির্বাচন হতে পারে। তারপরে কি আইনসভা কর্তৃক কি পরোক্ষভাবে নির্বাচন, তাহলে আইনসভার মাধ্যমে এটা নির্বাচিত হতে পারে। আরেকটা কি শাসন বিভাগ কর্তৃক কি সরাসরি নিয়োগ। তাহলে এই 3 ভাবে সাধারণত কি বিচারকগুলো নিয়োগ হয়ে থাকে। ওকে, তাহলে বিচার বিভাগের কার্যাবলী, তাহলে বিচার বিভাগের কার্যাবলীগুলো কি কি সেটা আমরা দেখলাম। প্রথমে দেখেছি কি বিচার সংক্রান্ত কাজ, আইনের ব্যাখ্যা, আইন প্রণয়নমূলক কাজ, সংবিধানের ব্যাখ্যা প্রদান বা প্রাধান্য রক্ষা, তারপর কি নাগরিকের অধিকার সংরক্ষণ, ন্যায় বিচার প্রতিষ্ঠা, পরামর্শ প্রদান সংক্রান্ত কাজ এবং কি তদন্ত সংক্রান্ত কাজ এবং কি শাসন সংক্রান্ত কাজ। তাহলে মোটামুটি এই 8-9টা যদি টপিক মনে রাখতে পারো তাহলে কি বিচার বিভাগের কার্যাবলীগুলো সহজেই জানতে পারবা। ওকে,
তারপর কি শাসন থেকে কি বিচার বিভাগের পৃথকীকরণ। তাহলে শাসন থেকে বিচার বিভাগ পৃথকীকরণ কিভাবে হলো? বর্তমানে শাসন বিভাগের ক্ষমতা এবং প্রভাব অনেক বৃদ্ধি পেয়েছে। পৃথিবীর কি প্রায় সব রাষ্ট্রে কি প্রধান বিচারপতিকে রাষ্ট্রপ্রধান কর্তৃক নিযুক্ত হন। অনেক রাষ্ট্রে কি সরকার প্রধান বা কি প্রভাবশালী শাসককে বিভাগীয় কর্মকর্তাগণ বিচার বিভাগের উপর অন্যায়ভাবে হস্তক্ষেপ করে থাকে। বাংলাদেশ সহ অনেক দেশে কি জেলা বা থানা পর্যায়ে আমলা প্রশাসকগণকে বিচার বিভাগীয় ক্ষমতা কি পরিচালনা করে থাকেন। এর ফলে অধিকাংশ ক্ষেত্রে কি বিচার বিভাগের কি স্বাধীনতা বা পবিত্রতা ক্ষুণ্ণ হয়। ফলে কি হচ্ছে, বিচার বিভাগ কি স্বাধীনভাবে কাজ করতে পারে না। যথার্থ আইনের কি শাসনবাদ কি ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় না। এই জন্য কি করতে হয়, শাসন বিভাগ থেকে কি বিচার বিভাগকে আলাদা করা হয়েছে, যাতে কি কোনো প্রবলেম না হয়, কেউ যাতে কি হস্তক্ষেপ করতে না পারে। তাই বিচার বিভাগের স্বাধীনতা বলতে কি বিচার বিভাগের স্বাধীনতা রয়েছে, কারণ কি বিচার বিভাগ কারোর উপর নির্ভর করতে হয় না। বিচার বিভাগ সরাসরি কি নিজের কার্যক্রম পরিচালনা করতে হয়। তাই বিচার বিভাগের স্বাধীনতা বলতে কি বোঝায় কি আইনের ব্যাখ্যা প্রদান এবং বিচার পরিচালনার ক্ষেত্রে কি বিচারকদের স্বাধীন বা নিরপেক্ষ মতামত প্রকাশের কি ক্ষমতা বা স্বাধীনতা। তাহলে এটা হচ্ছে কি বিচার বিভাগের স্বাধীনতা। ওকে, তাহলে দেখো এই যে কান্ট কি বলেছে, তিনি বলেন কি বিচার বিভাগের স্বাধীনতা বলতে বোঝায় এ বিভাগের কি নিরপেক্ষতা এবং কি অন্য বিভাগের প্রভাব মুক্ত থাকা। তাহলে এটা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা। ওকে, তাহলে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার কি কিছু উপায় আছে, সেগুলো কি বিচারকদের যোগ্যতা, বিচারকদেরকে নিয়োগ পদ্ধতি, বিচারকগণের কি কার্যকাল, বিচারকগণের অপসারণ, বিচারকদেরকে উপযুক্ত বেতন, পদোন্নতি, বিচার বিভাগের কি স্বাতন্ত্র্য বা প্রাধান্য, জনগণ বা রাজনীতিবিদদের আগ্রহ এবং কি জনগণের আস্থা বা বিশ্বাস। তাহলে এগুলো হচ্ছে কি বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার কি কিছু উপায় এখানে বলা হয়েছে। ওকে, তাহলে আইনের শাসন প্রতিষ্ঠাকে বিচার বিভাগের ভূমিকা। তাহলে আইনের শাসন প্রতিষ্ঠা বিচার বিভাগের ভূমিকাটা কেমন, একটু আমি তোমাকে সহজ করে বলে দিই। তাহলে কি বলছে যে আইনের শাসন প্রতিষ্ঠা, তাহলে আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে যথাযথ আইন প্রয়োগ করতে গেলে অবশ্যই বিচার বিভাগের কি কার্যক্রম পরিচালনা করতে হবে। বিচার বিভাগ কি যদি আইন ভঙ্গকারীকে শাস্তি প্রদান না করে, তাহলে কি আইনের শাসন কখনো প্রতিষ্ঠিত হবে না। তাহলে দল মত নির্বিশেষে কি সকলের জন্য আইনের প্রয়োগ কি হবে, সমান হবে। যখনই সমান হবে তখনই কি আইন বিভাগের একটা আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। সেই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য কাকে কাজ করতে হবে, এই বিচার বিভাগকে বিচার কার্য পরিচালনা করতে হবে, তাহলে কি আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব হবে। ওকে, এখন দেখো স্বাধীনতার অন্যতম গুরুত্ব রক্ষা কবচ হলো কি আইনের শাসন। তাহলে আইনের শাসন হচ্ছে কি স্বাধীনতার অন্যতম গুরুত্বপূর্ণ রক্ষা কবচ বলা হয়। তাহলে যদি প্রশ্ন আসে যে কি স্বাধীনতার অন্যতম গুরুত্বপূর্ণ রক্ষা কবচ কি, সেটা হচ্ছে আইনের শাসন। অধ্যাপক এভি ডাইসি এর মতে কি হচ্ছে আইনের শাসনের অর্থ কি, আইনের দৃষ্টিতে সকলে সমান, সকলের জন্য কি একই ধরনের আইন থাকবে, বিনা অপরাধে কাউকে গ্রেপ্তার করা যাবে না, বিনা বিচারে কাউকে আটক করা যাবে না, এবং কি অভিযুক্তকারীর আত্মপক্ষ সমর্থনের কি সুযোগ থাকবে, এবং কি সকল মানুষের জন্য অভিন্ন বিচার ব্যবস্থা গড়ে তুলতে হবে। তাহলে অভিন্ন তার মানে কি সকলের জন্য বিচার হবে কি একই সমান। ওকে, সোমাটো রোল এটা কোথায় পাইলা ভাইয়া, আমি তো দেখিনি। আচ্ছা, সেটা হচ্ছে সোমোটো রোলটা কি, সেটা হচ্ছে কি যে সহজ করে যদি বলা যায়, এটা কি এটা হচ্ছে এমন একটা মামলা যেটা কি মামলা বা আদালত যেটা কি পুলিশ বা তোমার হচ্ছে সরকারের অন্য কোনো এজেন্সি কি নিজের ইচ্ছায় কি কোনো পক্ষের অনুমতি ছাড়া কি এটা পরিচালনা করতে পারে। মনে করো দুইটা পক্ষ কি বিচার দিয়েছে, আদালতে বিচার দিয়েছে, দুইটা পক্ষ আছে, একটা কি বাদী একটা বিবাদী, কিন্তু পুলিশ বা আদালত কি করবে, এই বাদী বিবাদীর অনুমতি ছাড়াই কি সেই বিচার কার্যটা পরিচালনা করবে। যখনই সেই বিচার কার্যটাকে তাদের অনুমতি ছাড়া পরিচালনা করলো, তখন সেটাকে কি বলা হচ্ছে সুমোটো রুল বলা হচ্ছে। এটা হচ্ছে সুমোটো রুল। ওকে, সুন্দর প্রশ্ন করছো, থ্যাংক ইউ, বুঝতে পারছো। ওকে, এখন দেখো আইন শাসন এবং বিচার বিভাগের পারস্পরিক সম্পর্ক। তাহলে পারস্পরিক সম্পর্কটা কি আমি একটু এক কথা বলে দিই, সেটা হচ্ছে কি আইন বিভাগের কাজ কি, কোন আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগ তিনটা কি একে অপরের উপর নির্ভরশীল। কারণ কি আইন বিভাগের কাজ আইন প্রণয়ন করা, শাসন বিভাগের কাজ আইনের প্রয়োগ করা, আর বিচার বিভাগের কাজ কি আইন বিভাগ এবং শাসন বিভাগকে কি
আইন বিভাগ এবং শাসন বিভাগকে কিছু পরামর্শ প্রদান প্লাস কি সেই আইন অনুযায়ী কিছু বিচার কার্য পরিচালনা করে। তাহলে এই কোন বিভাগ কি একটা অন্যটাকে ছাড়াকে চলতে পারে না। তাহলে আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ প্রত্যেকে একে অপরের উপর নির্ভরশীল আছে। তাহলে তিনটা কি সমন্বয় কি সরকার গঠিত। তাহলে এই তিনটা বিভাগের সমন্বয় কি সরকার গঠিত হয়। তাহলে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বা তাত্ত্বিক ব্যাখ্যা এটা দেখো। তাহলে সরকার তিনটা বিভাগ রয়েছে, যেমন আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। তাহলে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অর্থ কি সরকারের এই তিনটি বিভাগের কি ক্ষমতা বা কাজকে পৃথক বা স্বতন্ত্র করে দেওয়া। গত ক্লাসে তোমাদের প্রশ্ন ছিল যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটা কি। তাহলে এক বিভাগের কাজকে অন্য বিভাগের কাজ থেকে কি আলাদা বা স্বতন্ত্র হবে। তাহলে একটা বিভাগের কাজ অন্য বিভাগ থেকে কি হবে স্বতন্ত্র বা আলাদা হবে। প্রতিটি বিভাগকে পৃথক বা স্বতন্ত্র ভাবে কি করবে সংগঠিত হবে। প্রতিটি বিভাগকে তার নিজস্ব কর্মক্ষেত্রের মধ্যে কি স্বাধীন থাকবে। তাহলে এক বিভাগ অন্য বিভাগের কাজে কি বাধা প্রদান বা হস্তক্ষেপ করবে না। এই নীতি অনুসারে কি আইন বিভাগ আইন প্রণয়ন করবে, শাসন বিভাগ কি সেসব আইন কার্যকর করবে এবং কি বিচার বিভাগ সেসব আইনের কি ব্যাখ্যা দান এবং কি বিভিন্ন মামলার প্রয়োগ করবে। তাহলে এটা হচ্ছে কি মূলত আইন কি এটা কি বলা হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলা হচ্ছে। ওকে, তাহলে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তাগণ বা তাদের মতামত। তাহলে প্রবক্তা কারা কারা ছিল দেখো। এক নম্বরে কি দেখো প্রাচীন গ্রিক দার্শনিক চিন্তাবিদ এবং রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল কে রাষ্ট্রীয় ক্ষমতা কি করেছেন আলোচনামূলক, শাসন সম্পর্কে এবং কি বিচার সংক্রান্ত এই তিনটা ভাগে কি ভাগ করেছেন অ্যারিস্টটল। তিনি কি বলেছেন রাষ্ট্রের তথ্য কি সরকারের ক্ষমতাকে কি উক্ত তিন ভাগে কি বিভক্ত করাই কি উত্তম। তার মধ্যে কি এই তিন ক্ষমতা একই ব্যক্তি বা ব্যক্তিবর্গের দ্বারা কি পরিচালিত হলে কি শাসন কাজের কি নিপুণতা হ্রাস পেতে পারে। তাহলে এই ছিল কি যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কি প্রবক্তা অ্যারিস্টটল। ওকে, এগুলো তো পরে দেখেন, এগুলো দেখলে বুঝতে পারবা। আচ্ছা, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রবিজ্ঞানী মেডিসন কি বলেছেন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি হচ্ছে কি সরকারের তিনটি ভাগের উপর কি ন্যস্ত ক্ষমতার পৃথক পৃথক ব্যবহার এবং কি নিশ্চিত প্রয়োগ, যেখানে কি এক বিভাগ অন্য বিভাগের কি এখতিয়ারে হস্তক্ষেপ করবে না। তাহলে কোন বিভাগ কোন বিভাগের উপর কি হস্তক্ষেপ করবে না, এটা হচ্ছে কি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। এখন দেখো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কি কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো কি বিভাগ বা বিভাগ পরিচালক কি ক্ষমতা তিনটি কি পৃথক ভাগের উপর ন্যস্ত থাকবে। প্রতিটি বিভাগের কি ক্ষমতা বা কাজকে নির্দিষ্ট গণ্ডিত সীমা থাকবে। পৃথক ব্যক্তিবর্গকে দ্বারা কি তিন বিভাগের ক্ষমতা কাজ সম্পাদিত হবে এবং কি প্রতিটি বিভাগকে তাদের নিজ এখতিয়ারে স্বাধীন এবং চূড়ান্ত ক্ষমতার অধিকারী। এক বিভাগ অন্য বিভাগের উপর কি অযথা হস্তক্ষেপ করবে না। তাহলে এগুলো হচ্ছে কি এই কি স্বতন্ত্রকরণ কি নীতির কিছু বৈশিষ্ট্য। ওকে, তার ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কি সমালোচনা আছে, সেগুলো কি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কি সম্ভব নয়, বাঞ্ছনীয় নয়। তারপরে কি সরকারের ক্ষমতা কি তিনটি বিভাগের মধ্যে কি পৃথক পৃথক ভাবে কি ভাগ করে দেওয়া কি বাস্তবে সম্ভব নয়। কারণ কি সরকারের বিভাগগুলো কি হচ্ছে জীবদের নয়, একে অপরের উপর কি নির্ভরশীল। তাহলে এখানে সমালোচনা কি যে প্রত্যেকটা বিভাগ যেহেতু কি একে অপরের উপর নির্ভরশীল, সেহেতু কি এখানে তাদের কি ক্ষমতা স্বতন্ত্রীকরণ করা কি সম্ভব নয়। এটা কি একটা মতামত বা সমালোচনা। ওকে, এগুলো দেখলে বুঝতে পারবে এখানে কিছু নাই। ক্ষমতা স্বতন্ত্রীকরণ কি নীতির মূল্যায়ন। তাহলে মূল্যায়নটা কেমন হবে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি হচ্ছে কি সমালোচনার ঊর্ধ্বে নয়, কিন্তু এরপরে কি কথা স্বীকার করতে হবে যে কি সরকারের তিনটি বিভাগের ক্ষমতা এক ব্যক্তি বা ব্যক্তিবর্গের হাতে কি ন্যস্ত থাকা উচিত নয়। তাহলে কারণটা কি হচ্ছে তাহলে কি হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কি মূল্যায়নটা কি যে এরপর এই কথা স্বীকার করতে হবে কি যে এখানে কি হচ্ছে সরকারের তিনটি বিভাগের কি ক্ষমতা এক ব্যক্তি বা ব্যক্তিবর্গের হাতে কি ন্যস্ত থাকা উচিত নয়। তাহলে কি হচ্ছে এখানে এক ব্যক্তির হাতে কি ন্যস্ত থাকা কখনো সম্ভব উচিত হবে না এই তিনটা বিভাগের। তাহলে তিনটা বিভাগের ক্ষমতা কি তিনটা জায়গায় কি আলাদা হতে হবে। তাহলে কি এটাকে মূল্যায়ন করা হবে। হ্যাঁ ফয়েজ রাফি, শোনো ওটা আমার জানা ছিল না, তো এই জন্য সার্চে দেখা হয়েছে। কথা হচ্ছে তোমাদের বোঝানো, বুঝতে পারছো। সবাই সবকিছু জানে না, সবাইকে কি পড়তে হয়, জানতে হয়, সবকিছুর সাহায্য নিতে হয়। ওকে, তাহলে এখন দেখো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বা ভারসাম্য নীতি। তাহলে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বা ভারসাম্য নীতি সেটা কি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণেতাকে মন্টেস্কোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ কি নীতির দ্বারা বিশেষভাবে প্রভাবিত হন। তাহলে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তাকে মন্টেস্কো হচ্ছে কি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির
প্রবক্তা, তাহলে সেখানে আইন বিভাগের ক্ষমতা কি কংগ্রেসের উপর, তাহলে আইন বিভাগের ক্ষমতা কি কংগ্রেসের উপর, শাসন বিভাগের ক্ষমতা কার উপর, প্রেসিডেন্টের উপরে থাকে, এবং কি বিচার বিভাগের ক্ষমতা কি সুপ্রিম কোর্ট বা অধীনস্থ আদালতের হাতে কি অর্পিত থাকে। তাহলে এখানে কি তিনটা বিভাগের কাজ কি তিনটা জায়গায় রয়েছে। কংগ্রেসের কোন সদস্যকে মন্ত্রিসভার সদস্যপদ গ্রহণ করতে পারেন না, কিন্তু প্রেসিডেন্ট এবং কি তার মন্ত্রিসভার সদস্য বা শাসক বিভাগে কি কোনো কর্মকর্তারা কি কংগ্রেসের সদস্য হতে পারে না। তাহলে এরা কি একটা পদ থেকে অন্য পদে কখনো যেতে পারে না, যে যে পদে আছে সেখানেই থাকতে পারে। হ্যাঁ, সবাই বিদ্যার সাগর না। ঠিক আছে, ওকে, সমস্যা নাই, ইটস ওকে। তাহলে দেখো, তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্রকে এমনকি পৃথিবীর কোন রাষ্ট্রকে পূর্ণ ক্ষমতাকে স্বতন্ত্রীকরণ বাস্তবে কি কার্যকর হয়নি। আমেরিকা যুক্তরাষ্ট্রকে যে নীতি প্রয়োগ করা হচ্ছে তা হলো কি ক্ষমতার নিয়ন্ত্রণ এবং কি ভারসাম্য নীতি। তাহলে আমেরিকা বা যুক্তরাষ্ট্রে কোনটা পালন করা হচ্ছে, নিয়ন্ত্রণ বা ভারসাম্য নীতি বা চেকস এন্ড ব্যালেন্স থিওরি। কেননা সে দেশে কি রাষ্ট্রপতি শাসন বিভাগ, তাহলে কংগ্রেস হচ্ছে কি আইন বিভাগ, তাহলে রাষ্ট্রপতি হচ্ছে কি শাসন বিভাগের উপর, কংগ্রেস হচ্ছে কি আইন বিভাগের উপর, এবং কি সুপ্রিম কোর্ট বিচার বিভাগে কি একে অপরকে নিয়ন্ত্রণ করছে। তাহলে তিনটা অংশ বিভক্ত। তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধানের কি ক্ষমতার কি পূর্ণ স্বতন্ত্রীকরণের কি পরিবর্তে বরং কি ক্ষমতার নিয়ন্ত্রণ বা ভারসাম্য নীতিকে কি গ্রহণ করা হয়েছে। তাহলে এই জিনিসগুলো কি প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে কি কখনো করা সম্ভব হয় না। এই জন্য কি এটার কিছু আলোচনা সমালোচনা আছে এবং কি কিছু কি মূল্যায়নও আছে। ওকে, তাহলে সরকারের অঙ্গ সমূহের মধ্যে কি ভারসাম্য প্রতিষ্ঠাকে বিচার বিভাগের ভূমিকা। তাহলে সরকারের যে অঙ্গ সমূহগুলো আছে সেগুলো কি কি আইন বিভাগ, বিচার বিভাগ এবং কি শাসন বিভাগ। এই তিনটা বিভাগের মধ্যে কি ভারসাম্য প্রতিষ্ঠা কি বিচার বিভাগের ভূমিকা। বিচার বিভাগ কিভাবে এই জিনিসগুলোর মধ্যে ভারসাম্য তৈরি করে সেটা কি। তাহলে আইন বিভাগের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, আইন সংশোধন করা, আর শাসন বিভাগের কাজ কি সেই আইনগুলোকে বাস্তবে রূপ দান করা কিংবা কি বাস্তবায়ন করা। এই যে আইন বিভাগ যে আইনগুলো প্রণয়ন করলো, শাসন বিভাগ যে বাকি সেই আইনগুলো বাস্তবায়ন করলো, এখন কি এই আইন বাস্তবায়ন করা এবং কি আইন প্রণয়ন করার ফলে যে কার্যক্রমগুলো হচ্ছে সেই কাজগুলো করার জন্য কি বিচার বিভাগকে কাজ করতে হবে। কারণ কি যারা আইন ভঙ্গ করবে কিংবা বিচার বিভাগকে কিংবা তোমার শাসন বিভাগকে কিছু পরামর্শ প্রদান করার জন্য কিংবা জনকল্যাণমূলক কিছু কাজ করার জন্য কি অবশ্যই বিচার বিভাগের কাছে কি যেতে হবে। বিচার বিভাগ কি এই কাজগুলো করে থাকে। তাহলে বিচার বিভাগের কাজগুলো কি জনকল্যাণমূলক কাজ করা, তারপরে হচ্ছে কি আইন বিভাগ বা শাসন বিভাগকে কি পরামর্শ প্রদান করা এবং কি বিচার কার্য পরিচালনা করা। তাহলে বিচার বিভাগ এই বাকি দুইটা অঙ্গকে কি করছে প্রভাবিত করছে। তাহলে এখানে কি একটা ভারসাম্য তৈরি হচ্ছে বা ব্যালেন্স তৈরি হচ্ছে। তাহলে এ হচ্ছে কি আইন সরকারি অঙ্গসমূহের মধ্যে কি ভারসাম্য প্রতিষ্ঠাকে বিচার বিভাগের কিছু ভূমিকা। ওকে, তাহলে এই ছিল কি আমাদের সপ্তম অধ্যায়ের আলোচনা। এখন আমরা পঞ্চম অধ্যায় চলে যাব। পঞ্চম অধ্যায় আমাদের পঞ্চম অধ্যায়ের নাম কি অধিকার, কর্তব্য এবং কি মানবাধিকার। তাহলে পঞ্চম অধ্যায়ের নাম কি অধিকার, কর্তব্য এবং কি মানবাধিকার। একটা জিনিস এখানে আছে, অধিকার বলতে আমরা কি বুঝতে পারি, যেটা অধিকারটা কি তুমি কারো কাছ থেকে কোনো কিছু পাওয়ার যোগ্য, সেটা হচ্ছে কি তোমার অধিকার। কর্তব্যটা কি তুমি কারো কাছ থেকে কোনো কিছু পেলে সেই জিনিসটা পাওয়ার পরে তোমার কি কিছু দায়িত্ব আছে তাকেও কি কোনো কিছু দেয়া, তাহলে সেটা হচ্ছে কি তোমার কর্তব্য। আর মানবাধিকার কোনটা, মানবাধিকারটা হচ্ছে কি বিশ্বজনীন, মানবাধিকারটা হচ্ছে বিশ্বজনীন। তাহলে আমরা একটু আলোচনা করি গভীরভাবে। দেখো, তাহলে অধিকার বলতে আমরা কি বুঝতে পারি, পরিণতি অধিকার বলতে কি বোঝায় কি সমাজের সকলের জন্য কি কল্যাণকর কতগুলো সুযোগ সুবিধা, এটা হচ্ছে কি একটা সহজ ভাষায় বলা যায়। কিন্তু এলটি হবহাউস কি বলেছেন, তার মতে কি প্রকৃত অধিকার বলতে সামাজিক কল্যাণের জন্য কি কতগুলো শর্তকে বোঝায়। তাহলে সামাজিক কল্যাণের জন্য কতগুলো শর্তকে বোঝায়, সেগুলো কি জেনুইন রাইটস আর কি কন্ডিশনস অফ কি সোশ্যাল ওয়েলফেয়ার। তাহলে সমাজের কল্যাণের জন্য কিছু নির্দিষ্ট কি শর্তকে বোঝায়, সেগুলো হচ্ছে কি অধিকার। ওকে, তাহলে অধিকারের বৈশিষ্ট্যগুলো একটু দেখি। প্রথমত কি অধিকারের ধারণা কি মানুষের সামাজিক চেতনাবোধ থেকে উদ্ভূত, সমাজে কি এর সৃষ্টি এবং সমাজে কি এর বিকাশ ঘটে থাকে। দ্বিতীয়ত কি অধিকার সমাজ এবং কি রাষ্ট্র কর্তৃক অনুমোদিত বা স্বীকৃত হয়। তৃতীয়ত কি সমাজ পরিবর্তনের সাথে সাথে কি অধিকারগুলো পরিবর্তিত হয়। তাহলে অধিকারগুলো কি অধিকার হচ্ছে গতিশীল বা পরিবর্তনশীল। চতুর্থত কি অধিকারের মূল লক্ষ্য হচ্ছে কি ব্যক্তির সর্বজনীন কল্যাণ সাধন। আর অধিকার কি ব্যক্তির ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ ঘটায়। অধিকার কি নাগরিক এবং কি নৈতিক গুণাবলীকে জাগ্রত করে এবং কি অধিকার সর্বজনীন, তার মানে কি সকলের জন্য অধিকারটা থাকে। তাহলে এগুলো হচ্ছে কি অধিকারের বৈশিষ্ট্য।
এখন দেখো অধিকারের কিছু শ্রেণী বিভাগ আছে, সেগুলোকে যদি প্রধানত দুইটা ভাগে ভাগ করা যায়। অধিকারকে প্রধানত দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা কি, একটা হচ্ছে নৈতিক অধিকার, আরেকটা হচ্ছে কি আইনগত অধিকার। নৈতিক অধিকার কোনগুলো? নৈতিক অধিকারের মধ্যে কি রয়েছে? নৈতিক অধিকার, আচ্ছা তার আগে দেখো আইনগত অধিকারকে আবার, আচ্ছা তাহলে মোটা ভাগে অধিকারকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা নৈতিক অধিকার, একটা হচ্ছে কি আইনগত অধিকার। অন্যদিকে অধিকারকে আরেক কয়েকটা ভাগে ভাগ করা, একটা হচ্ছে কি আইনগত অধিকার, অর্থনৈতিক অধিকার, রাজনৈতিক অধিকার, সাংস্কৃতিক অধিকার, ধর্মীয় অধিকার এবং কি ব্যক্তিগত অধিকার। তাহলে মোটামুটি এই 6টা ভাগে আরেকটা অংশে কি ভাগ করা যায়, তাহলে এই 6টা ভাগেও ভাগ করা যাচ্ছে। ওকে, এখন দেখো অধিকারের রক্ষা কবচ। তাহলে অধিকারের রক্ষা কবচ বলতে কি, এই অধিকারগুলো প্রতিষ্ঠা করতে গেলে কি কি দরকার আছে, সেই জিনিসগুলো কি কি, সেগুলো হচ্ছে কি আইন। তাহলে প্রথমে কি আসবে? আইনের কথা আসবে। তাহলে অধিকারের রক্ষা কবচে প্রথমে আসবে কি আইনের কথা। তাহলে আইন হচ্ছে কি অধিকারের প্রধান রক্ষা কবচ। আইনের সুষ্ঠু এবং যথাযথ প্রয়োগের ফলে কি হচ্ছে? অধিকার নিশ্চিত হয়। তাহলে আইন হচ্ছে কি অধিকার ভোগের ও আবশ্যকীয় শর্ত বা রক্ষা কবচ। তবে 2 নম্বরে কি আসে? গণতন্ত্র। গণতান্ত্রিক অধিকারের রক্ষা কবচ। তাহলে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কি জনগণের কি সকল ক্ষমতার উৎস। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কি হচ্ছে? সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কি হচ্ছে? নাগরিকগণকে তাদেরকে অধিকার সংরক্ষণ করতে সক্ষম হয়। তাহলে এটা হচ্ছে কি গণতান্ত্রিক অবস্থা। তারপরে সংবিধানে কি মৌলিক অধিকারের ঘোষণা। তাহলে দেখবো, খেয়াল করবা সংবিধানে কি হচ্ছে? মৌলিক অধিকারগুলো কি লিপিবদ্ধ আছে। এর মাধ্যমে কি সকল নাগরিককে মৌলিক অধিকারগুলো আইনগত ভাবে কি পাওয়ার অধিকার রাখে। তাহলে এটা হচ্ছে কি সংবিধান হচ্ছে মৌলিক অধিকারের ঘোষণা। তারপরে কি হচ্ছে? আইনের অনুশাসন। তাহলে আইনের অনুশাসন বলতে কি আইনের যথাযথ প্রয়োগ কিংবা আইনের সুষ্ঠু প্রয়োগ করা। হ্যাঁ, বিকেন্দ্রীকরণ আর স্বতন্ত্রীকরণের মধ্যে পার্থক্য আছে। দেখো, স্বতন্ত্রীকরণ বলতে কোনটাকে বোঝালাম? এই যে প্রধান যে অঙ্গ সংস্থানগুলো আছে, যেমন কি আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, এই তিনটার মধ্যে যখন কাজগুলো কি তাদের নিজস্ব ভাবে কি ভাগ করে দেওয়া হয়, আইন বিভাগের কাজ আইন বিভাগের কাছে ভাগ করে দেওয়া হয়, বিচার বিভাগের কাজ বিচার বিভাগের কাছে ভাগ করে দেওয়া হয়, এবং কি শাসন বিভাগের কাজ শাসন বিভাগের মধ্যে ভাগ করে দেওয়া হয়। এটা হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ। আর ক্ষমতা বিকেন্দ্রীকরণ কোনটা? সেটা হচ্ছে কি কেন্দ্র থেকে যখন অঞ্চল সমূহের মধ্যে কি ক্ষমতাকে বন্টন করে দেওয়া হবে। যেমন কি রাজধানী থেকে কি তোমার কি উপজেলা কিংবা কি ইউনিয়ন পর্যন্ত যখন প্রশাসনিক কাঠামোগুলো কিংবা কার্যক্রমগুলো ভাগ করে দেওয়া হবে, তখন সেটাকে কি বলা হচ্ছে? সেটাকে বলা হচ্ছে ক্ষমতা বিকেন্দ্রীকরণ। তার মানে কি ক্ষমতা কেন্দ্র থেকে কি করবে? অঞ্চল সমূহে ভাগ করে দেবে। এটা হচ্ছে ক্ষমতা বিকেন্দ্রীকরণ। ওকে, তারপর দেখো বিচার বিভাগের কি স্বাধীনতা। তাহলে বিচার বিভাগের স্বাধীনতাও কিন্তু এই অধিকারকে কি রক্ষা কবচ হিসেবে কাজ করতে পারে। সেটা কি বিচার বিভাগের স্বাধীনতা বলতে কি বোঝাচ্ছে? বিচার বিভাগ কি করবে? তার নিজস্ব স্বতন্ত্র কিংবা নিজস্ব ভাব অনুযায়ী কি তার বিচার কার্য পরিচালনা করবে। এখানে কি কোনো স্বজনপ্রীতি করবে না, সকলের জন্য কি সমানভাবে বিচার কার্য পরিচালনা করবে। এটা যখন করতে পারবে তখন কি অধিকারটা রক্ষা হবে। তারপরে কি জনগণের সজাগ দৃষ্টি। তাহলে জনগণের কি সজাগ দৃষ্টি কি নাগরিকের অধিকার কি সর্বশ্রেষ্ঠ রক্ষা কবচ। প্রশ্ন আসতে পারে এটা যে কি অধিকারের সর্বশ্রেষ্ঠ রক্ষা কবচ কি। তাহলে অধিকারের সর্বশ্রেষ্ঠ রক্ষা কবচ কি জনগণের সজাগ দৃষ্টি। তাহলে প্রত্যেক নাগরিককে কি নিজের অধিকার সম্পর্কে কি সজাগ এবং কি সচেতন থাকতে হবে। নিজের অধিকার সম্পর্কে কি সজাগ এবং সচেতন হলে কি কোনো শক্তি কি নাগরিকের অধিকারের উপর হস্তক্ষেপ করতে পারে না। তুমি যদি তোমার নিজের অধিকারগুলো সম্পর্কে সচেতন থাকো কিংবা সজাগ থাকো, তাহলে কি তোমার অধিকারগুলো তুমি লাভ করতে পারবে। ওকে, এখন দেখো নাগরিকের তথ্য অধিকার। তাহলে নাগরিকের তথ্য অধিকারটা কি? পরিণতি এবং কি সুশাসনকে নাগরিকতা বিষয়ক একটা বিজ্ঞান। অধিকার ভোগ বা কর্তব্য পালনের মধ্যে কি নিজে দিয়ে কি একজন নাগরিকের ব্যক্তিত্ব বা গুণাবলীর কি বিকাশ ঘটে এবং কি নাগরিক জীবনের সুন্দর এবং কি সার্থক হয়। তাহলে অধিকারের মূল লক্ষ্য হচ্ছে কি ব্যক্তির সর্বজনীন কল্যাণ। তাহলে অধিকারের মূল লক্ষ্যটা কি? এই যে দেখো, অধিকারের মূল লক্ষ্য হচ্ছে কি ব্যক্তির কি সর্বজনীন কল্যাণ করা। এটা হচ্ছে অধিকারের মূল লক্ষ্য। তাহলে অধিকার ছাড়া কি মানুষ তার ব্যক্তিত্বকে উপলব্ধি করতে পারে না। তাহলে অধ্যাপক হ্যারল্ড জে লাস্কি কি বলেছেন? এজন্য বলেছেন কি প্রত্যেক রাষ্ট্রকে পরিচালিত হয় কি তার প্রদত্ত অধিকার দ্বারা। তাহলে প্রত্যেকটা রাষ্ট্রই পরিচালিত হয় কি তার প্রদত্ত অধিকারের দ্বারা কি পরিচালিত হয়। তাহলে বাংলাদেশে কি তথ্য অধিকার আইন কত? 2009। তাহলে
বাংলাদেশের তথ্য অধিকার আইন 2009 কত সালে কত 2009 সালের কত 6 এপ্রিল 2009 সালের 6 এপ্রিল কি তথ্য অধিকার আইন কি পাশ করে। তাহলে বাংলাদেশ সরকার কি সকলের জন্য তথ্য সুনির্দিষ্ট করার জন্য বা জানানোর জন্য কি করেছে 2009 সালের 6 এপ্রিল কি তথ্য অধিকার আইন প্রণয়ন করেছে। প্রশ্ন আসে যে তথ্য অধিকার আইন কত সালে প্রণয়ন করা হয় বা কত তারিখে প্রণয়ন করা হয়, তাহলে 2009 সালের কত 6 এপ্রিল প্রণয়ন করা হয়, এটা মুখস্থ রাখবা। তাহলে তথ্য অধিকার আইন প্রবর্তনের লক্ষ্য এবং কি কিছু উদ্দেশ্য ছিল, সেগুলো কি যে 2009 সালে কি প্রবর্তনের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে কি সূচনা থেকে বলা হয়েছে যে কি যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের কি সংবিধানে কি চিন্তা, তারপর হচ্ছে কি বিবেক, বাক স্বাধীনতা কি নাগরিকের গণের জন্য কি অন্যতম মৌলিক অধিকার হিসেবে কি স্বীকৃত এবং কি তথ্য প্রাপ্তির অধিকার কি চিন্তা, বিবেক এবং কি বাক স্বাধীনতার জন্য একটি অবিচ্ছেদ্য অংশ, এবং কি যেহেতু জনগণকে প্রজাতন্ত্রের সকল অধিকারকে মৌলিক ও জনগণকে ক্ষমতায়নের জন্য কি তথ্য অধিকারকে নিশ্চিত করা অত্যাবশ্যক, এবং কি যেহেতু জনগণের তথ্য অধিকারকে নিশ্চিত করা হলে কি সরকারি স্বায়ত্তশাসিত এবং কি সংবিধান লব্ধ কি সংস্থা এবং কি সরকারি ও বিদেশি অর্থনীতি সৃষ্টি বা পরিচালিত কি বেসরকারি সংস্থার স্বচ্ছতা বা জবাবদিহিতা বৃদ্ধি পাইবে, দুর্নীতি হ্রাস পাবে, সুশাসন প্রতিষ্ঠিত হইবে, এবং কি যেহেতু সরকারি স্বায়ত্তশাসিত ওরে মাথা নষ্ট করে দিচ্ছে কি লেখা দেখো, আমি সহজ করে বলে দিই। তাহলে কি তথ্য অধিকার আইন প্রবর্তনের কি লক্ষ্য এবং উদ্দেশ্য, তাহলে লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো কি ছিল, যাতে কি জনগণ সকল ক্ষেত্রে সকল সেক্টর থেকে সকল জায়গা থেকে কি খুব সহজে কি নিজেদের অধিকার সম্পর্কে কি সচেতন হতে পারে এবং কি নিজেদের অধিকারগুলো লাভ করতে পারে, সেজন্য কি তথ্য অধিকার আইনটা প্রণয়ন করা হয়েছে। সহজ কথা এটা। আচ্ছা, তোমাদের সেকেন্ড পেপারের 1-2 অধ্যায় তোমাদের ক্লাস হয়ে গিয়েছিল, তোমাদের সোলেমান স্যার সেই ক্লাসটা নিয়েছে, বুঝতে পারছো? আমার জানা মতে সোলেমান স্যার তোমাদের সেকেন্ড পেপারের 1-2 অধ্যায় নিয়েছে ক্লাস। আচ্ছা দেখো, তথ্য অধিকার আইনের কি প্রাধান্য, তাই তথ্য অধিকার আইনের কি 3টি ধারায় কি বলা হয়েছে কি প্রচলিত অন্য কোন আইনের কি কি তথ্য প্রদান সংক্রান্ত বিচার বিধানাবলী কি আইনের বিচার। আচ্ছা, এগুলো দেখার প্রয়োজন নেই, এগুলো আসবে না পরীক্ষায়, এটা প্রয়োজন নাই, এটা পরীক্ষা আসবে না, প্রভাবটা এটা মুখস্থ রাখবা। আচ্ছা দেখো, তারপর হচ্ছে নাগরিকের কর্তব্য। এখন আমরা অধিকার দেখলাম, এখন একটু কর্তব্যটা দেখি। তাহলে কর্তব্যের একটু ধারণা দেখি। কর্তব্য কি, অধিকার ভোগের বিনিময়ে কি নাগরিককে বেশ কিছু কি দায়িত্ব পালন করতে হয়, এসব দায়িত্বকে কি নাগরিকের কর্তব্য বলা হয়। তাহলে কি বলা হচ্ছে, অধিকার ভোগ করার ফলে কি নাগরিককে কিছু দায়িত্ব পালন করতে হয়, সেই দায়িত্বগুলোকে কি বলা হচ্ছে, সেই দায়িত্বগুলোকে বলা হচ্ছে কি কর্তব্য। তাহলে কোনো কিছু করা বা না করার দায়িত্বকে কি বোঝায় কি, যেমন আইন মেনে চলা, নিয়মিত কি কর প্রদান করা, সন্তানকে শিক্ষাদান করা, যোগ্য প্রার্থীকে ভোট দান করা, অসৎ বা অযোগ্য প্রার্থীকে ভোট প্রদান না করা ইত্যাদি, এগুলো। তবে কর্তব্য হলো কি রাজনৈতিক ব্যবস্থাকে গতিশীল, সচল বা নিয়মানুক, ন্যায়ানুক এবং কি প্রাণবন্ত করার জন্য নাগরিকের বিশেষ দায়িত্ব। তাহলে এই ছিল অধিকার এবং কর্তব্যের অবস্থা। হ্যাঁ, ওই ব্যাপারে মেবি দেওয়া আছে, আমি সঠিক বলতে পারছি না, তোমরা বুঝছো? সাইফুল স্যারকে একটু তোমরা বলতে পারো, বুঝতে পারছো? আসলে ক্লাস শিডিউল দেওয়া, তারপর হচ্ছে ক্লাসগুলো কিভাবে হবে, কোন দিন কি ক্লাস হবে, এই বিষয়গুলো হচ্ছে সাইফুল স্যার দেখে। তোমরা একটু সাইফুল স্যারকে বলিও, বুঝতে পারছো? যে তোমাদের কি ক্লাস দরকার আছে কিংবা কোন ক্লাস বাকি আছে, সাইফুল স্যারকে বললে বুঝতে দিয়ে দিবে। ওকে, তাহলে গুরুত্ব দেখো, তাহলে কর্তব্যের গুরুত্ব, তাহলে নাগরিকের কর্তব্য পালনের কি গুরুত্ব অপরিসীম। কেন? কর্তব্য বিহীন জাতিকে জীবনের কখনো কি উন্নতি লাভ করতে পারে না। তাহলে কর্তব্য পালনের মধ্য দিয়ে কি ব্যক্তি জীবনে কি সমাজ জীবনে কি উন্নতি লাভ করা যায়। তাহলে কর্তব্য পালনের মাধ্যমে কি আমরা রাষ্ট্র এবং কি সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি। তাহলে কর্তব্য পালনের মাধ্যমে কি আমরা একজনকে নাগরিককে তার রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করতে পারে। পরীক্ষা প্রশ্ন আসে যে নাগরিকগণ কিভাবে কি রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করতে পারে। তাহলে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করার জন্য অন্যতম মাধ্যম কি কর্তব্য পালন করা। আচ্ছা, তোমরা এই বিষয়টা নিয়ে ক্লাসে তোমাদের প্রথম এবং দ্বিতীয় অধ্যায় নিয়ে কথাটা একটু সাইফুল স্যারের সাথে তোমরা সবাই একটু কথা বলে, বুঝতে পারছো? আসলে ক্লাস তো আমি নিজে তো নিতে পারি না, স্যারকে বললে হবে। তোমাদের সাইফুল স্যারের সাথে একটু তোমরা কথা বলো, সমস্যা নেই।
ওকে, সমস্যা নেই, তোমরা সাইবুল স্যারের সাথে কথা বলে নিও, সমস্যা নেই, হয়ে যাবে, সমস্যার সমাধান হবে। ওকে, তাহলে বুঝতে পারলাম কি অধিকারের কর্তব্য। এখন দেখো কর্তব্যের কিছু শ্রেণীবিভাগ বা প্রকারভেদ আছে। তাহলে কর্তব্যগুলো তিনটা ভাগে ভাগ করা হচ্ছে। একটা কি সামাজিক কর্তব্য, রাজনৈতিক কর্তব্য এবং অর্থনৈতিক কর্তব্য। তাহলে কর্তব্যকে তিন ভাগে ভাগ করা হচ্ছে, এগুলো জানতে হবে। তাহলে সামাজিক কর্তব্য, রাজনৈতিক কর্তব্য এবং কি অর্থনৈতিক কর্তব্য, তাহলে তিনটা ভাগে ভাগ করা হচ্ছে। ওকে, দেখো নাগরিকের কি কর্তব্য সমূহ, তাহলে নাগরিকের কিছু কর্তব্য আছে, সেই কর্তব্যগুলো কি কি আমরা একটু দেখি। সেগুলো কি রাষ্ট্রের প্রতি আনুগত্য করা, তারপরে কি আইন মান্য করা, তারপরে কি সততার সাথে কি ভোটাধিকার প্রয়োগ করা, নিয়মিত কর প্রদান, রাষ্ট্রের সেবা করা, তারপরে কি সন্তানদেরকে শিক্ষার ব্যবস্থা করা, অন্যান্য কর্তব্য। তাহলে এগুলো ছিল কি নাগরিকের কর্তব্য সমূহ, এগুলো মুখস্থ রাখতে হবে। এখন দেখো অধিকার এবং কি কর্তব্যের সম্পর্ক। তাহলে অধিকার এবং কর্তব্যকে একই বস্তুর কি দুইটা দিক। একজনের অধিকার বলতে কি অন্যজনের কর্তব্যকে বোঝায়। তাহলে একজনের অধিকার অন্যজনের কর্তব্য। তারপর কি অধিকার এবং কর্তব্যকে উভয়কে সমাজবোধ থেকে উদ্ভূত এবং উভয়েরই কি সংরক্ষণ সমাজ। তাহলে সমাজ থেকে উদ্ভূত হয় এবং কি সবকিছুই কি সমাজকে রক্ষা করতে হয় বা সমাজকে রক্ষা কবচ হিসেবে কাজ করে। এখন দেখো মানবাধিকার, তাহলে অধিকার দেখলাম, কর্তব্য দেখলাম, এখন মানবাধিকার নিয়ে একটু আলোচনা করা যাক। নৈতিক কর্তব্য নেই, নৈতিক কর্তব্য নেই, আছে তো সামাজিক কর্তব্য, রাজনৈতিক কর্তব্য, অর্থনৈতিক কর্তব্য। আসলে যে বিষয়টা হচ্ছে এক একটা বই এক একভাবে দেওয়া থাকে, আসলে এই জন্য কর্তব্যগুলো কত প্রকার এইভাবে ভাগ করা হয় না। নৈতিক কর্তব্য, নৈতিক কর্তব্য হয় কি, নৈতিক কর্তব্য তো হওয়ার কথা না। কারণ কি নৈতিক কর্তব্যগুলো হচ্ছে কি কোনটাকে বোঝাচ্ছে, তোমার নীতি নৈতিকতার ভিত্তিতে। এখানে নৈতিক কর্তব্যটা আসার কথা না। সামাজিক কর্তব্য থাকবে, রাজনৈতিক কর্তব্য থাকবে এবং কি অর্থনৈতিক কর্তব্য থাকবে। ওকে, এটা ফ্যাক্ট না, আসলে এটা আসে না যে কত প্রকার বা কি কি, এগুলো এইভাবে আসে না, তোমরা নিজেদের মতো করে দিতে পারবা। ওকে, তাহলে আমরা কি দেখবো মানবাধিকার। তাহলে মানবাধিকার ধারণা বলতে আমরা কি একটু দেখি। সব মানুষকে জন্মগতভাবে কি স্বাধীন। তাহলে রুশো কি বলেছেন, মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে। শুধু তাই নয় কি মানুষ জন্মগতভাবে কি সম অধিকার ও সমমর্যাদা সম্পন্ন। তাহলে ব্যক্তি সমাজ জীবনে কি যেসব সুযোগ সুবিধা কি দাবিদার হয় এবং কি যা ছাড়া কি তার ব্যক্তিত্ব বিকাশ হতে পারে না, তাই কি মানব অধিকার। তাহলে যে সুবিধাগুলো ছাড়া কি ব্যক্তিত্বের বিকাশ হতে পারে না, সেগুলোকে কি বলা হচ্ছে, মানবাধিকার বলা হচ্ছে। তাহলে সেগুলো একটু দেখি। তাহলে মৌলিক অধিকার এবং কি মানবাধিকারের সম্পর্ক। তাহলে মৌলিক অধিকারের সাথে মানবাধিকারের সম্পর্কটা কি। তাহলে মৌলিক অধিকার হলো কি নাগরিক জীবনের কি বিকাশ এবং কি ব্যাপ্তির জন্য কি যে সমস্ত অপরিহার্য শর্তাবলী। তাহলে মৌলিক অধিকার কোনগুলো, যে অধিকারগুলো ছাড়া কি মানুষ কখনো বেঁচে থাকতে পারে না, সেগুলো হচ্ছে কি মৌলিক অধিকার। তার মানে কি এগুলো মাস্ট লাগবে। আর মানবাধিকার কোনটা, তাহলে তার কি বলছে, সমস্ত অপরিহার্য শর্তাবলী যাকে সার্বভৌম রাষ্ট্রের সংবিধান হইতে প্রাপ্ত এবং যা সরকারের নিকট অলঙ্ঘনীয়। তাহলে মৌলিক অধিকার কোনগুলো, যে অধিকারগুলো কি সরাসরি সংবিধানে উল্লেখ থাকে, সেগুলো হচ্ছে মৌলিক অধিকার। একমাত্র রাষ্ট্র ঘোষিত জরুরি অবস্থার সময় কি ব্যতীত কি কোনো সরকারকে মৌলিক অধিকার খর্ব করতে পারে না। তাহলে মৌলিক অধিকার সংবিধানে কি গৃহীত হওয়ার তার সাংবিধানিক মর্যাদা লাভ করে। আর অন্যদিকে দেখো জাতি ধর্ম বর্ণ নারী পুরুষ নারী কি ধর্ম নির্ধারণ এমনকি রাজনৈতিক মতামত বা পদমর্যাদা নির্বিশেষে কি জাতিসংঘ কর্তৃক ঘোষিত বা স্বীকৃত অধিকারগুলো হচ্ছে কি মানবাধিকার। তাহলে মানবাধিকারের রক্ষা করে, মানবাধিকার রক্ষক হচ্ছে কি জাতিসংঘ। আর মৌলিক অধিকারের রক্ষক কি তোমার নির্দিষ্ট দেশ বা সংবিধান। তাহলে মৌলিক অধিকারের রক্ষক হচ্ছে কি সংবিধান, আর মানবাধিকারের রক্ষক হচ্ছে কি মানবাধিকারের রক্ষক হচ্ছে জাতিসংঘ। এই দুটো জিনিস মনে রাখবা। তাহলে জাতিসংঘের সনদের কত 3 নম্বর ধারা, জাতিসংঘের সনদের 3 নম্বর ধারা থেকে কত 30 নম্বর ধারা, 3 থেকে 30, তাহলে 3 থেকে 30 নম্বর ধারা কি পর্যন্ত কি প্রায় 28টি গুরুত্বপূর্ণ কি মানবাধিকারের ঘোষণা রয়েছে। তাহলে মোট 28টা মানবাধিকারের গুরুত্ব রয়েছে। হ্যাঁ সেটা বললাম ফাইজ রাফি, আসলে এটা ফ্যাক্ট না যে কত প্রকার, এটা আসে না, তোমার নিজেদের মতো করে দিয়ে দেবা, কোনো সমস্যা নাই। এটা আসলে ফিক্সড করা না, কারণ এক একজন এক এক ভাবে লিখেছে, এটা ফিক্সড করা না যে আসলে কর্তব্য কত প্রকার, এইভাবে আসে না। তোমার নিজেদের মতো করে দিয়ে দেবে, কোনো সমস্যা নেই, কেউ ভুল দিবে না। ওকে, তারপরে কি এমসিকিউ, এমসিকিউ এমসিকিউ এমসিকিউ। আচ্ছা, তার আগে দেখো আমরা আরেকটু জিনিস আলোচনা করে আসি। এখানে একটু আলোচনা করতে হবে, তোমাদের একটু সংক্ষেপে বুঝিয়ে দিব। সেটা হচ্ছে দেখো আইনগত অধিকারগুলো, অধিকার একটু আলোচনা করো। আইনগত অধিকার, তাহলে আইনগত অধিকার বলতে আমরা কোনগুলোকে বুঝাই। আইনগত অধিকার হচ্ছে
যে কি জনগণের আইন সংক্রান্ত কিছু কি জানার অধিকার আছে কিংবা কোনো কিছু লাভ করার অধিকার আছে, সেগুলো হচ্ছে কি আইনগত অধিকার। তারপরে কি হচ্ছে অর্থনৈতিক অধিকার। অর্থনৈতিক অধিকার কোনগুলো? ব্যক্তি কি তার জীবন ধারণের জন্য, জীবন পরিচালনা করার জন্য কি বেশ কিছু সুযোগ সুবিধা লাভ করে, সেগুলো কি সেগুলোকে বলা হচ্ছে আইন অর্থনৈতিক অধিকার। যেমন কি অর্থনৈতিক অধিকারের মধ্যে কি রয়েছে, তোমাদের বই দেখবে বেশ কিছু উদাহরণ দেওয়া আছে, প্রত্যেকটা অধিকারের সাথে বেশ কিছু কি রয়েছে উদাহরণ দেওয়া আছে। সেই উদাহরণগুলো মনে রাখবা, উদাহরণগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে যে এটা কোন অধিকার। যেমন রাজনৈতিক অধিকারের মধ্যে রয়েছে কি, যেমন ভোট দানের অধিকার, এটা কোন ধরনের অধিকার? তাহলে ভোট দানের অধিকার কি? ভোট দানের অধিকার হচ্ছে রাজনৈতিক অধিকার। তারপর হচ্ছে কি অবকাশ লাভের অধিকার। অবকাশ লাভের অধিকার কি অর্থনৈতিক অধিকার। যেমন অবকাশ লাভের অধিকার হচ্ছে কি অর্থনৈতিক অধিকার। তারপরে কি আছে রাজনৈতিক অধিকার তো বললাম, তাহলে কি রাজনৈতিক সংক্রান্ত যে অধিকারগুলো লাভ করে সেগুলো হচ্ছে রাজনৈতিক অধিকার। যেমন কি ভোট দানের অধিকার, তারপরে কি কাউকে নির্বাচিত করার অধিকার, এগুলো হচ্ছে কি রাজনৈতিক অধিকার। তারপরে কি সম্পত্তি লাভের অধিকার। তারপর কি আছে সাংস্কৃতিক অধিকার। সাংস্কৃতিক অধিকারের মধ্যে কি আছে, যেমন কি আনন্দ ফুর্তি করা। তারপর বেশ কিছু আছে এখানে, সেগুলো তোমার বই উদাহরণ দেখলে বুঝতে পারবে, সেগুলো হচ্ছে রাজনৈতিক অধিকার। ধর্মীয় অধিকার বলতে কি নিজের ধর্ম নিজে পালন করবে, কারো ধর্মকে বিভেদ সৃষ্টি করবে না, এগুলো হচ্ছে ধর্মীয় অধিকার। আর ব্যক্তিগত অধিকার কোনগুলো, যেমন কি স্বাধীনভাবে চলাফেরা করা, তারপর হচ্ছে তোমার কি স্বাধীনভাবে চলাফেরা করা, কথাবার্তা বলা, সকলের সঙ্গে মিলেমিশে চলা, এগুলো হচ্ছে ব্যক্তিগত অধিকার। তাহলে এই জিনিসগুলো তোমরা একটু বই দেখবা, তোমাদের সব যে যার কাছে যে বইটা আছে সেই বইটা খুললে দেখবা যে কোন অধিকারগুলো কি কোন জিনিসগুলো কোন অধিকারের মধ্যে রয়েছে, সেখানে কিছু বেশ উদাহরণ দেওয়া আছে। উদাহরণগুলো একটু মনে রাখবে, পরীক্ষায় ওই জিনিসগুলো আসবে। আচ্ছা, তাহলে এই ছিল তোমাদের আজকের পড়াশোনা, বুঝতে পারছো? তোমাদের বাসার কাজ হবে কি, এই যে এখানে বেশ কিছু এমসিকিউ দেওয়া আছে, তোমরা এমসিকিউ গুলো নিজেরা সলভ করবা। এই যে এখানে বেশ কিছু অধিকার কি দেওয়া আছে, তোমাদের এখানে বেশ কিছু কি বলছে যে অধিকার হচ্ছে কি সমাজ জীবনে কি সেই সকল শর্তাবলী যা ব্যক্তি থেকে ব্যক্তি তার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ সাধন করতে পারে না, উক্তিটি কার? এটা আমরা দেখেছিলাম। এটা কি দেখো অধিকারের প্রথমে আমরা এই জিনিসটা দেখেছিলাম, আচ্ছা দেখি এখানে কতটা এমসিকিউ আছে, 10টা না? হ্যাঁ, তোমাদের কাজ হচ্ছে কি 10টা এমসিকিউ নিজেরা পড়বা। এই যে দেখো এখানে বেশ কিছু দেওয়া আছে, ভোট দেওয়ার অধিকার বা নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার কোন ধরনের অধিকার, তাহলে এটা কি হবে? এটা রাজনৈতিক অধিকার হবে। তারপরে কি পরিণতিমূলক কোন ধরনের অধিকার নিয়ে আলোচনা করে, তাহলে পরিণতিমূলক কোন ধরনের আইন অধিকার নিয়ে আলোচনা করে? মূলত কি আইনগত অধিকার, সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, নৈতিক অধিকার, এগুলো দেখলে বুঝতে পারো। তোমাদের কাজ হচ্ছে এই জিনিসগুলো সলভ করা। তারপর কি নাগরিকের সামাজিক অধিকার কোনটি, তারপর হচ্ছে কি অধিকারের যদি কেউ অবাধ হয় তাহলে তা কি হবে, এই জিনিসগুলো। তারপর কি আছে কোনটি সামাজিক অধিকার, তারপরে কি খ্যাতি লাভের অধিকার, নাগরিকের কি ধরনের অধিকার, এই ধরনের যেগুলো বললাম। যে তোমাদের কিন্তু এই যে দেখো অধিকারগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে যে এটা কোন অধিকার, এটা কিন্তু চাই। দেখো এখানে যে এমসিকিউ গুলো আছে সবগুলো অধিকার সংক্রান্ত। তারা তোমাদের কাজ হবে কি এই জিনিসগুলো নিজেরা সলভ করো, প্লাস হচ্ছে কি তোমাদের বইয়ের প্রত্যেকটা অধিকারের সাথে কি বেশ কিছু উদাহরণ দেওয়া আছে, উদাহরণগুলো অবশ্যই মুখস্থ রাখবা, নাহলে কিন্তু এই এমসিকিউ গুলো অ্যান্সার করতে পারবে না। যেমন কি কোনটি সামাজিক অধিকার, সম্পত্তি ভোগের অধিকার, আবেদন করার অধিকার, কর্মের অধিকার, নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার। এখন এগুলো দেখেও কিন্তু মাথা গরম হয়ে যাবে যে কোনটা কোন অধিকারের মধ্যে পড়ছে। তাহলে যদি তোমরা সেই উদাহরণগুলো মুখস্থ রাখো কোনটা কোন অধিকারে, তাহলে কি এমসিকিউ গুলো খুব সহজে সলভ করতে পারবা। তাহলে তোমাদের বাসার কাজ হচ্ছে এমসিকিউ গুলো সলভ করবা, প্লাস হচ্ছে 2টা অধ্যায় যেগুলো পড়ানো হলো সেগুলো পড়বা। আর তোমাদের যেটা বলতেছে যে তোমাদের দ্বিতীয় পত্রের না প্রথম পত্রের 1-2 অধ্যায় না, হ্যাঁ সেটা নিয়ে তোমরা একটু সাইফুল স্যারের সাথে কথা বলো, তারপর দেখো তোমাদের সাইফুল স্যার তোমাদের কি বলে। ওকে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং কি মনোযোগ দিয়ে পড়াশোনা করো। যেহেতু সময় কম আছে, সময়টা একটু কাজে লাগো। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে বা ইনবক্সে জানাও, কোনো সমস্যা নেই, অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আচ্ছা আজকে একটা গান শোনাই, হ্যাঁ মজার গান। শেষে একটা সুন্দর একটা গান শোনাই তোমাদের, অনেক ভাইরাল গান না? হ্যাঁ শুনবা নাকি বলবো? আচ্ছা ঠিক আছে।
ওকে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। এবং সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।